নন্দীগ্রামে আইএসএফ প্রার্থীকে তৃণমূল কংগ্রেসে যোগদানের প্রস্তাব। আইএসএফ প্রার্থী মিরাজ খানকে তৃণমূলে যোগদানের প্রস্তাব দেওয়া হয়েছে। গোপন জায়গায় বৈঠক করে পুরো বিষয়টি চূড়ান্ত করে ফেলতে বলা হয়েছিল বলে অভিযোগ করছেন মিরাজ খান। কোনো অসুবিধা থাকলে তাও মিটিয়ে দেওয়া হবে বলে আশ্বাসও দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন আইএসএফ প্রার্থী। আর এই নিয়ে দুজনের কথোপকথনের অডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। পার্টির যে নির্দেশ সেটা হচ্ছে উপর থেকে, যে কোনো প্রকারে তুমি তোমার যে দাবি আছে, কে আলরাজি খারাপ ব্যবহার করুক, কে মনসুর খারাপ ব্যবহার করুক, বা তোমার আরো কিছু দাবি থাকতে পারে, আমার এত লস হয়েছে, এত টাকা নষ্ট হয়েছে, আমাকে জেল খাটতে হয়েছে, আমার সম্মান যাইছে, যে বিভিন্ন দরবারে জর্জরিত এই টোটাল যা যা সমস্যা আছে, তার আর্থিক দিক থেকে শুরু করিয়া অন্যান্য সব দিকটা টোটাল আমাদের দল একদম উঁচু উপর থেকে এটাকে পুরো একদম নিষ্পত্তি করবে, এরকম একটা আমার কাছে একটা বার্তা আছে বলে আমি তোমার সাথে কথা বলছি। সেটা তুমি জাস্ট একবার আমাদের যে রাও সাহেব আছে আইপ্যাকের, তার সাথে একবার বসার ব্যবস্থা করো, অন্ধকারে যে কোনো গোপন জায়গায় বসলে ফায়দা হবে না। আমি মনসুর দা, আমি তোমাকে কি বলি শোনো না, আমি বলছি কারোর সাথে কেউ বুঝলে কেউ তো কাউকে খুন করে দিবেন না, সেটা কখনো নয়। আমি তোমাকে বুঝিয়ে বলি মনসুর দা, আমি বিশ্বাসঘাতক হতে পারবো না। না, আমি বিশ্বাসঘাতক হতে পারবো না। আমি সবটাই বুঝলাম, সব বুঝলাম, কিন্তু দল এই মুহূর্তে প্রার্থী যখন ঘোষণা করে দিয়েছে না, সেখানে আমি বিশ্বাসঘাতক হতে পারবো না। না, কারণ আমার একটা ফ্যান ফলোয়ার আছে, আমি সেখানে বিশ্বাসঘাতক হতে পারবো না। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি ইসলাম নিয়ে চলি, আমি কোরআন হাদিস নিয়ে চলি। ডাইরেক্ট তৃণমূলের যোগ হবে এবং তৃণমূলের নেতা হিসেবে ফ্যান ফলোয়ারকে কাজে লাগাবে। তোমার পার্টির সঙ্গে বা বিশ্বাসঘাতকতা বেইমানির কোনো জায়গা নেই, আর সেটা করতে আমিও চাই না। আমি বলছি একবার বসে একটা প্ল্যানিং করা হোক, এইটা করতে অসুবিধা কি আছে? তুমি তো তোমার ফ্যান ফলোয়ার যেমন আছে তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা না হয়, নিশ্চয়ই তাদের সঙ্গে আলোচনা করবে, যখন আসবে তাদের সবাইকে নিয়ে একসঙ্গে আসবে, সেখানে তোমার তৃণমূলের কোন জায়গাটা হয়ে যাবে বা আমাদের রাজ্য সরকারের কাছে তোমার জায়গাটা কত উঁচুতে চলে যাবে। না 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 না, আমি 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 মনসুদ্দা, আমি যেটা বুঝিয়ে বলি যে আমি এই বিশ্বাসঘাতকের জায়গায় যাব না। আমার অনেক ক্ষতি হয়েছে, সেগুলো সবই আমি জানি। আমি অনেক ক্ষতি হয়েছে, তুমি আমার শ্বশুরকে জিজ্ঞেস করবে। যা যা সমস্যায় জর্জরিত, যত আর্থিক টাকা যত টাকা ক্ষতি হয়েছে এবং যা যা সমস্যায় জর্জরিত, সব সমস্যার সমাধান হওয়ার পর সিদ্ধান্ত। আমি বিশেষ করে তুমি বলো না, আমি আল্লাহর কাছে কি জবাব দেবো? আমি আল্লাহর কাছে কি জবাব দেবো, তাই না? আচ্ছা, আমি একটা কথা বলিস, একটা গোপন জায়গায় আবার বুসার চিন্তা করা হোক, সেটা আমার কথা কমসে কম আমি পার্টির কাছে এই কথা রাখতে পারি যে বুসার আমি অ্যারেঞ্জমেন্ট করেছি, তারপরে মিরাজদা যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটা নিয়েছে, ঠিক আছে। আমি যে এই অ্যারেঞ্জমেন্টটা করতে পেরেছি সেইটা আপাতত পার্টির কাছে আমার একটা প্রশংসনীয় জায়গা হোক। আচ্ছা, সেটা আমি করতে পারি, সেইটা করো। তোমার মনোনীত জায়গা এবং তোমার মনোনীত টাইম একদম গোপনে, আমরাও চাইনি যে আমাদের কেউ দেখুক, তুমিও চাইবে না নিশ্চয়ই তোমাকে কেউ দেখুক, এইটা একটা করে দাও তুমি সেটিংটা। সেটা আমি করবো। এই হচ্ছে সেই অডিও ক্লিপ যা ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। এ নিয়ে কথা বলবো, টেলিফোনে এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি বিটন চক্রবর্তী। বিটন, সেই অডিও ক্লিপ আমরা শুনলাম, আইএসএফ প্রার্থী মিরাজ খান ঠিক কি দাবি করছেন এই নিয়ে? দেখো, মিরাজ খানের যেটা দাবি মূলত যে কয়েকদিন আগেই কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাকে একটি প্রস্তাব দেওয়া হয় এবং তাকে সরাসরি বলা হয় যে তৃণমূল কংগ্রেসে যোগদান করার জন্য, এবং তিনি যে এই প্রস্তাবটা দিচ্ছেন তা উচ্চ নেতৃত্বর মতামত নিয়ে বা নির্দেশে তিনি মিরাজ খানকে এই প্রস্তাব দিচ্ছেন, অন্তত এমনটাই এই অডিওতে শুনতে পাওয়া গেছে। যদিও সবে মিরাজ খানের বক্তব্য যে এটা পুরো অডিও নেই, কেউ বা কারা কিছুটা অংশ অন্তত ভাইরাল করেছে, এবং তাকে যে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল সেটা কিন্তু শোনার পরে তিনি সেটা নাকচ করে দেন। কেননা তার যেটা দাবি যে তিনি আইএসএফ এ প্রার্থী হয়েছেন, তিনি তার আদর্শ নিয়ে ভোটে লড়ছেন এবং সেখান থেকে তিনি কোনোভাবেই পিছিয়ে আসতে পারবেন না। অন্যদিকে যে মনসুর, যার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যে তিনি তৃণমূলে যোগ দেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হচ্ছেন, তিনি যেটা সাফাই দিয়েছেন এরপরে যে তিনি তার বন্ধু অর্থাৎ পরিচিত এই সবে মিরাজ খান তার একসময় কলিগ, এবং সেই সম্পর্কের খাতিরেই কিন্তু তাকে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছেন। এবং তার যেটা বক্তব্য যে তৃণমূল কংগ্রেসে সবে মিরাজ খান এলে আরোটা বেশি করে সমৃদ্ধি হবে, অন্তত এমনটাই তিনি দাবি করেছেন। আর এই গোটা ঘটনাটাকে নিয়ে কিন্তু কার্যত কটাক্ষ ছুঁড়ে দিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। অমৃতা, ধন্যবাদ বিটন।
বাংলার যুবদের আর্জি জানাবো, ইতিবাচক হওয়ার সংকল্প করুন, পরিবর্তনের অংশ হওয়ার সংকল্প করুন। রাজ্যপাল RN রবির এই মন্তব্য উস্কে দিল নতুন বিতর্ক। রাজ্যপালের ইঙ্গিতপূর্ণ মন্তব্যের পর কারো নাম না করে লাট সাহেব বলে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। Resolve to be part of the change. लाट साहब बांग्लार सबसे बड़ा घर में जिनी रहते हैं। বিজেপি বলছে রাজ্যে পরিবর্তন চাই। দুদিন আগেই বিজেপির সংকল্পপত্র প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর বুধবার রাজ্যের নতুন রাজ্যপালের মুখে উঠে এলো পরিবর্তন সংকল্প এই দুটি শব্দ। রাজ্যপালের পদ সাংবিধানিক, রাজ্যপাল রিপোর্ট করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে। কিন্তু রাজ্যপালরা আদৌ নিরপেক্ষ হন নাকি কেন্দ্রের শাসকের নির্দেশে কাজ করেন তা নিয়ে বিতর্ক বহু যুগের। এই আবহে রাজ্যপাল RN রবির মন্তব্য উস্কে দিল নতুন বিতর্ক। Schools and colleges are way below the national average. We only talk about or think about negative. I urge all especially my young friends of Bengal, resolve to be positive, resolve to be part of the change. लाट साहब बांग्लार सबसे बड़ा घर में जिनी रहते हैं। हम नाम नहीं कहने चाहूंगी। आज स्टेटमेंट दिया, अभी आप लोगों को अंडर में आने का बाद आप लोगों ने एवरीडे वायलेंस कर रहा है। दिस विल गो अगेंस्ट ऑफ द इलेक्शन कमीशन ऑफिशियल्स। वी आर नॉट, क्यों हमारे पास अभी लॉ एंड ऑर्डर नहीं है, इलेक्शन कमीशन का पास है और गवर्नमेंट ऑफ इंडिया का पास है। सबको डराते हैं, बोलता है मारना दे देगा, बड़ोलिन दे देगा, पहले अपन को संभलाओ। ভোটের মুখে হঠাৎই প্রাক্তন IAS অফিসার CV আনন্দ বোসকে সরিয়ে তার জায়গায় আনা হয়েছে প্রাক্তন IPS অফিসার রবীন্দ্র নারায়ণ রবিকে। নতুন রাজ্যপালের নাম ঘোষণা হতেই ধর্মতলার ধর্ণামঞ্চ থেকে আক্রমণ শানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তামিলনাড়ুতে যখন তিনি ছিলেন, সুপ্রিম কোর্টে অনেক কমেন্টস তাকে শুনতে হয়েছে। তিনি কোনো কাজ করেন না বিজেপি ছাড়া। বিজেপির একেবারে প্যারেড করা ক্যাডার। বাংলায় ভোটের 1 মাস আগে কেন চেঞ্জ করলেন? কাউকে টাইম কমপ্লিট করতে দিচ্ছেন না। এরপর এবার রাজ্যপালের ইঙ্গিতপূর্ণ মন্তব্যের পর লাট সাহেব বলে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালও তো মানুষ, তিনি তো কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কথা বলেননি। তিনি চেয়েছেন রাজ্যের উন্নতি। যে রাজ্যের তিনি রাজ্যপাল, সেই রাজ্যের উন্নতি তিনি চাইবেন না? হাতে করি অন্যভাবে হয়নি, সেই জন্য উন্নতি চাইছেন। অন্যরকম হাতে করি হলে তো অবনতি চাইতেন, কিংবা সেরকম কেউ আশা করতো। সে গুড়ে বালি। বিধানসভা ভোটের ফলাফল কি রকম হবে? কোন দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে নাকি ত্রিশঙ্কু হবে? ত্রিশঙ্কু হলে কিন্তু রাজ্যপাল কাকে সরকার গড়তে ডাকবে তা নিয়ে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে। রোমা পাল, হিন্দোল দে ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, ABP আনন্দ। ABP আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।